ওকে, হ্যালো গাইস, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করি। ওকে, এই লেকচারটা আমি তোমাদের টিমসে কপি দিয়েছিলাম। সেখানে লেকচার 1 লেকচার 2 হিসেবে দিয়েছিলাম। পরে যেহেতু ক্লাসটা কমপ্লিট করতে পারিনি, সো 1 আর 2 কম্বাইন করে আমি একটা লেকচার তোমাকে আবার নতুন করে দিয়েছি। অ্যাপারেন্টলি জিনিসটা সেমই আছে, জাস্ট একটু শিফট করেছি। ওকে, তো আমরা এটা মনে হয় লাস্ট করেছিলাম যে স্টেজ 4 এর যে ডেভেলপমেন্টটা হচ্ছিল স্টিল মেকিং প্রসেস। 1855 এ বেসিমার প্রসেস শুরু হলো, 79 এ বেসিক বেসিমার প্রসেস চালু হলো, দেন ওভেনার প্রসেস শুরু হলো 1865 এ। তো এই কয়েকটা প্রসেসের কথা বলা হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এই বেসিক বেসিমার প্রসেস এবং ওভেনার প্রসেস এরা চালু হওয়ার পরের থেকেই খুব র্যাপিডলি প্রোডাকশন ইনক্রিজ করা শুরু হলো এবং বলা হয়েছিল যে পরে নেক্সট 100 ইয়ার্স এর মধ্যে 1000 গুণ বেশি স্টিল প্রোডাকশন শুরু হয়। তো এই ছিল আমাদের গত ক্লাসের কথা। এরপরের ডেভেলপমেন্ট যেটা স্টেজ 5 এ যেটা এলো সেটা হলো ইলেকট্রিক স্টিল মেকিং। সো এনার্জি ইন ফর্ম ইলেকট্রিসিটি, এটা রিলেটিভলি চিপার হলো, এবং এরপরে এই ইলেকট্রিসিটি দিয়ে স্টিল মেকিং প্রসেস শুরু হলো। সো ইলেকট্রিক আর্ক ফার্নেসের ডেভেলপমেন্ট হলো অ্যারাউন্ড 200 থেকে 350 টন সাইজের ক্যাপাসিটি। ইনিশিয়ালি যদিও ছোট ছোট লেভেলে ছিল। তো এখানে অ্যারাউন্ড যদি এই 350 টন ক্যাপাসিটির একটা আর্ক ফার্নেসের কথা চিন্তা করি, এটা 700 to 800 kVA পার টন ইলেকট্রিসিটি কনজিউম করে এবং ইট ক্যান বি কমপ্লিটেড ইটস ওয়ার্ক ইন অ্যারাউন্ড 1.5 to 2 আওয়ার। সো ইট ইজ এ হিউজ ডেভেলপমেন্ট। এবং আরেকটা মেজর অ্যাডভান্টেজ যেটা হলো যে এখানে স্ক্র্যাপও মিল করা যেত, কারণ বাই দিস টাইম সারা দুনিয়াতে প্রচুর স্টিল তৈরি হয়ে গেছে এবং এই স্টিল এগুলো আর ভ্যানিশ হয়ে যায়নি। তো প্রচুর স্ক্র্যাপ জেনারেট হচ্ছিল। এই স্ক্র্যাপ গুলোকে ট্যাকেল করাটা একটা প্রবলেম হয়ে যাচ্ছিল, বিকজ অন্যান্য যে সমস্ত ফার্নেস গুলো এক্সিস্ট করে, ওপেনার যদিও কিছুটা ট্যাকেল করতে পারে, কিন্তু এই স্ক্র্যাপ গুলোকে হ্যান্ডেল করার জন্য ইলেকট্রিক আর্ক ফার্নেসটা ছোট মিনি স্টিল মিল টাইপের বিরাট বড় ডেভেলপমেন্ট ছিল। সো পসিবিলিটি অফ রিমেল্টিং লার্জ মাসেস অফ চিপ স্টিল স্ক্র্যাপ, সেটা একটা বড় একটা রিজন ছিল এই আর্ক ফার্নেস ডেভেলপ করা। দেন ফাইনালি মেজর স্টিল মেকিং প্রসেসের মধ্যে আরেকটা প্রসেস আসলো, যেটা হলো অক্সিজেন দিয়ে স্টিল রিফাইনিং করা। কারণ এর আগে যতগুলো প্রসেস ছিল প্রায় সবগুলোতেই এয়ার ইউজ করা হতো এবং এই এয়ার ইউজ করার কারণে একটা আনওয়ান্টেড একটা কম্পোনেন্ট যেটা নাইট্রোজেন, সেটা স্টিলে ঢুকে যেত এবং নাইট্রোজেন ইজ অলওয়েজ হার্মফুল ফর স্টিল। তো যার কারণে যারা স্টিল মেকার আছে তারা সবসময় চিন্তা করতো কিভাবে মানে শুধু অক্সিজেন দিয়ে স্টিল তৈরি করা যায় কিনা, এবং এটা জাস্ট রিয়েলাইজ করাটাই ডিফিকাল্ট ছিল, বিকজ এট দ্যাট টাইম স্টিল অক্সিজেন ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, নট রেডিলি অ্যাভেলেবল। আলটিমেটলি এই সময়ের মধ্যে অক্সিজেন অ্যাভেলেবল হলো 1950s কাছাকাছি, এবং অক্সিজেন দিয়ে স্টিল মেকিং প্রসেস চালু হলো। লিঞ্জ এবং ডোনাউইটস নামে দুটো শহর ইন অস্ট্রিয়া, এখানে সেপারেটলি এই প্রসেসটা চালু হলো এবং দুইটা জায়গাতেই ডেভেলপমেন্ট ইকুয়ালি চলে। এজ এ রেজাল্ট এই প্রসেসটা এই দুটো শহরের নাম অনুযায়ী এলডি প্রসেস বলে। যে ফার্নেসটা ইউজ করা হয় সেটা দেখতে অনেকটা কনভার্টারই, যার জন্য এলডি কনভার্টার স্টিল মেকিং নামে, এটার অনেকগুলো নাম আছে, একটু পরে আমরা দেখবো। সো অক্সিজেন ওয়াজ সাপ্লাইড থ্রু এ কনজিউমেবল সিঙ্গেল হোল লেন্স on top of the pear-shaped vessel. কনভার্টারের মতোই, কনভার্টারের মাথাটা একটু বাঁকা থাকে, দেখেছিলাম আমরা, এখানে মাথাটা একটু বাঁকা না, এটা মোটামুটি স্ট্রেট। তো উপর থেকে একটা লেন্সের মাধ্যমে অক্সিজেন ব্লো করা শুরু হলো এবং
At the end of 1950, the use of oxygen steelmaking became a common practice and substantially influenced the world steel production. In only 10 years, world input of steel increased from roughly double হয়ে যায় এবং এইটা ডেভেলপমেন্ট করার পরে আলটিমেটলি এই ওপেন হার্ট ফার্নেস যে এত বড় একটা ডেভেলপমেন্ট করলো, এত হিউজ কোয়ান্টিটি অফ স্টিল তৈরি করতো, সেটা আস্তে 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 গ্র্যাজুয়ালি ভ্যানিশ হয়ে যায় ফ্রম দ্য আর্থ। ওকে, সো এটা একটা ডেভেলপমেন্ট ছিল। স্টেজ 6-7 আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো অ্যাপিয়ারেন্স এন্ড ডেভেলপমেন্ট অফ রিমেল্টিং প্রসেস। এটা কি করে? এটা হলো প্রাইমারি প্রসেসের স্টিল তৈরি করে, সেই স্টিলের কিছু ইনহারেন্ট ফল্টস থাকে, যেমন অক্সিজেন বেশি থাকে, নাইট্রোজেন বেশি থাকে, ইমপিউরিটি বেশি থাকে। তো এগুলোকে স্পেশালাইজ পারপাসের জন্য, ফর এক্সাম্পল এরোস্পেস ইন্ডাস্ট্রিতে যদি ইউজ করতে চাই, সেই সমস্ত ক্ষেত্রে নট সুইটেবল ছিল, যার কারণে এগুলোকে আবার রিপ্রসেস করা হলো। তার মানে স্টিলটাকেই আবার মেল্ট করে আবার রিফাইনিং করা, যার জন্য এটা বলা হচ্ছে রিমেল্টিং প্রসেস। অনেক ধরনের প্রসেস ডেভেলপ হলো, যেমন ভ্যাকুয়াম ইন্ডাকশন রিমেল্টিং, তার মানে ভ্যাকুয়ামে তখন করা হতো যাতে করে বাতাস না লাগে বা নাইট্রোজেনের মধ্যে গ্যাস যাতে ভিতরে না থাকে। ভ্যাকুয়াম আর্ক মেল্টিং, electroslag remelting of steel in electron beam and plasma furnace, etc. So এই ধরনের রিমেল্টিং এ স্টিল যেটা অলরেডি মেল্টেড ইন এ কমন প্ল্যান্ট, আইদার ওপেন হার্ট কনভার্টার অর ইলেকট্রিক, যেখানেই করা না সেটাকে আবার মেল্টিং করা হয়। সো দ্যাটস ওয়াই all these process are named remelting process. Again, expensive, very expensive, because এখানে যে সমস্ত ফ্যাসিলিটি ইউজ করা হয়, these are expensive, low productive because প্রচুর এখানে লস হয়, but they give metal of very high purity or possessing special properties. আমরা পরবর্তী পর্যায়ে দেখবো স্টেনলেস স্টিল স্টিল মেকিং, সেটাও এই ধরনের কোন একটা টেকনিক ইউজ করে করা হয়। তো এই কারণে প্রসেসটা এক্সপেন্সিভ এবং প্রোডাক্ট আলটিমেটলি যেটা বের হয় সেটাই আলটিমেটলি বিকাম মোর এক্সপেন্সিভ। কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো প্রয়োজনের কারণে এই ধরনের রিমেল্টিং প্রসেস ইউজ করা হয়। ওকে, either to remove unwanted impurities or obtain desired properties. 8 এর মধ্যে ডেভেলপমেন্টের লাস্ট স্টেজে আমরা যেটা দেখি সেটা হলো ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি মেটালার্জি। সেকেন্ডারি মেটালার্জি বলতে মিন করা হচ্ছে যে to remove harmful impurity or to raise productivity. So এই মূলত এই দুইটা টার্গেট, from metal that can be transferred from the steel making plant to the ladle or its substitute to raise productivity of steel making plant or improve quality. তার মানে যে মনে করো ইলেকট্রিক আর্ক ফার্নেসে যদি আমি করি বা কনভার্টার প্রসেসে করি বা বেসিক ডিসপ্লে প্রসেস যে প্রসেসে করি না কেন, যদি আমি কমপ্লিট রিফাইনিং করতে চাই, ইট উইল টেক লং টাইম। আমরা ইলেকট্রিক আর্ক ফার্নেসে বলেছি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো এই সময়টা পুরো ফার্নেসটা ইউজ করা হয় ফর প্রসেসিং স্টিল। অন দ্য আদার হ্যান্ড, যদি এমন অবস্থা হয় যে আমি শুধু আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা লাগে না, আধা ঘন্টার মধ্যে মনে করো আমি স্টিলটাকে মেল্ট করে দিলাম, মেল্ট করে কিছু রিফাইনিং হলো, পরে এটাকে ফার্নেস থেকে সরিয়ে দিলাম, অফলোড করে দিলাম, বাকি রিফাইনিংটা অন্য একটা জায়গায় হলো, এইটা ফার্নেস আইডল হয়ে গেল, ফার্নেসের মধ্যে আবার নতুন করে চার্জ করা হলো। তো এখানে ফার্নেস মেল্ট হচ্ছে, রিফাইনিং আরেক জায়গায় হচ্ছে অ্যানাদার কোয়ান্টিটি অফ স্টিল, যার কারণে প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তো এই প্রোডাক্টিভিটি বাড়ানোর কারণে এবং রিফাইনিং, ফার্দার রিফাইনিংটা অন্য একটা জিনিসে, অন্য একটা লেভেলে করার জন্য এই প্রসেসটা ডেভেলপ হয়। And to remove harmful impurities and equalize temperature composition, temperature, so এই ধরনের ট্রিটমেন্ট করা হতো। ভ্যাকুয়াম ট্রিটমেন্ট ফর এক্সাম্পল ডিগ্যাসিং এর জন্য, ট্রিটমেন্ট উইথ লিকুইড আর পাউডার মিক্সচার অর অ্যালয়েস, যদি অ্যালয় তৈরি করতে চাই, অথবা যদি আমি মনে করো সালফার ফসফরাস রিমুভ করতে চাই, ইলেকট্রোম্যাগনেটিক স্টিয়ারিং যদি করতে চাই ফর বেটার হোমোজেনাইজেশন, এই ধরনের জিনিস করার জন্য বা এই ধরনের জিনিসগুলো করা হতো ল্যাডেলে। আরেকটা সমস্যা হতো যে যেহেতু ইট ইজ এ ল্যাডেল, ল্যাডেল মানে হলো একটা ভেসেল, আমরা লিকুইডটাকে এখানে ডাম্প করছি এবং এখানে যদি আমরা রিফাইনিং করতে শুরু করি, হিট করতে আসবে, যার কারণে নাওডে এই ল্যাডেল গুলো যেখানে রিফাইনিং করা হয় সেখানে হিটিং প্রভিশনও থাকে। সো হিটিং প্রভিশন থাকে, ইনফ্যাক্ট এখানে আবার ইলেকট্রোডও ইউজ করা যায়, ইলেকট্রোড দিয়ে এটাকে হিট তৈরি করা, সেটাও করা সম্ভব হয়। সো বেসিক্যালি এটা আরেকটা অ্যানাদার রিফাইনিং প্রসেস, অ্যানাদার স্টিল মেকিং প্রসেসের মতো মনে হয়, যার কারণে এটাকে সেকেন্ডারি মেটালার্জি বলে, অর ল্যাডেল প্রসেসিং বলে, অর ল্যাডেল মেটালার্জি, এই ধরনের ট্রিটমেন্ট সেকেন্ডারি মেটালার্জি বলে সবচেয়ে বেশি পরিচিত এটা। So since off-furnace treatments improves the quality of the metal and stabilize its property from heat to heat,
which is important for the consumer. So consumer চায় better quality, better property, যার কারণে this secondary methodology becomes very important. এবং এটা এখন almost every steel making plant সেটা ইউজ করে, এক্সেপশন আমাদের দেশে সেকেন্ডারি মেথডোলজি যদিও বড় বড় ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু অনেকেই খুব একটা ইউজ করে না। যাদের আর্ক ফার্নেস আছে তারা বাই নেচার এটা করতে হয়, বিকজ এগেইন আমি আগে যেটা বললাম, আর্ক ফার্নেসে পুরাটা রিফাইনিং করে না, যেহেতু রিফাইনিং পুরাটা করে না যার কারণে এটাকে অফলোড করে লেডেলে এবং সেকেন্ডারি রিফাইনিং লেডেলে হয়। সো তাদের লেডেলে রিফাইনিং অবশ্যই করতে হয়। ওকে, সো এই ছিল মোটামুটি ডেভেলপমেন্ট। 8টা স্টেজে ডেভেলপমেন্ট হয়েছে। মডার্ন স্টিল মেকিং প্রসেস সম্বন্ধে যদি আমরা একটু আলাপ করি, আমরা কিছু প্রসেস নিয়ে আর পরে অনেক ডিটেইলে আলাপ করব। সো এখন স্টিল মেকিং প্রসেসের কনসেপ্টটা কি? এখন স্টিল মেকিং কনসেপ্ট হলো আমরা প্রিলিমিনারি রিফাইনিং, মেল্টিং এন্ড প্রিলিমিনারি রিফাইনিং করব একটা ভেসেলে, যেটা মডার্ন ভেসেল, আইদার কনভার্টার অর ওপেন হার্ট অর আর্ক ফার্নেস যেটাই বলি না কেন। দেন perform final and complete refining in a ladle, ঠিক আছে? সো ফার্দার কম্পোজিশনাল অ্যাডজাস্টমেন্ট যদি করতে চাই, গ্যাস যদি সরাতে চাই, সালফার ফসফরাস যদি রিমুভ করতে চাই, ইনক্লুশন যদি সরাতে চাই, অ্যালয় যদি অ্যাড করতে চাই, এই সব কিছু এখন করা হয় ইন দ্য লেডেলে, যেটা আমরা একটু আগে বললাম, ইট ইজ কল্ড সেকেন্ডারি মেথডোলজি। এন্ড ফাইনালি pour into a টুন্ডিশ বলে একটা ভেসেল আছে কন্টিনিউয়াস কাস্টিং মেশিনে, এবং এই কন্টিনিউয়াস কাস্টিং মেশিনে টুন্ডিসের মধ্যে ঢেলে একটা কন্টিনিউয়াস বিলেট প্রোডাক্ট তৈরি করা হয়, অথবা যদি ইনগট কাস্টিং করি তাহলে ইনগটের মধ্যে পোর করা হয়। সো এই হলো মোটামুটি বেসিক প্রসেস যেটা দিয়ে স্টিল তৈরি করা হয় এখন অলমোস্ট এভরিওয়্যার। সো the basic idea of employing ladle and tundish either to refining composition or producing clean steel is to use the steel mill units producing steel without much bothering a final composition. তার মানে ল্যাডেলটা এখন এমন ভাবে ইউজ করা হয় যাতে করে মেইন ভেসেলকে অফলোড করা হয় ভেরি কুইকলি উইদাউট বদারিং ফাইনাল কেমিস্ট্রি। সো ল্যাডেলে মানে ফার্নেসে এখন রিফাইনিংটা অলমোস্ট করাই হয় না, জাস্ট মেল্টিং হয়ে গেল, এটাকে ঢেলে দাও ল্যাডেলে এন্ড সেকেন্ডারি রিফাইনিং মাধ্যমে এটাকে রিফাইনিং করা। ওকে, সো মডার্ন স্টিল মেকিং প্রসেস কোনগুলো? এই চারটাকে ইউজুয়ালি বলে মডার্ন স্টিল মেকিং প্রসেস, যদিও চারটার মধ্যে অনেকগুলো এখন এক্সিস্ট করে না, কিন্তু স্টিল দিস আর দ্য মডার্ন স্টিল মেকিং প্রসেস। নাম্বার 1 বেসিমার প্রসেস, এটা হতে পারে অ্যাসিড প্রসেস অথবা বেসিক প্রসেস। একটু বলে নেওয়া ভালো, অ্যাসিড প্রসেস কাকে বলে? অ্যাসিড প্রসেসের লাইনিংটা অ্যাসিডিক থাকে, তার মানে সিলিকার লাইনিং থাকে, এবং এখানে যে র মেটেরিয়ালটা চার্জ করা হয় সেই র মেটেরিয়ালে অবশ্যই ফসফরাস সালফার কম থাকতে হবে, কারণ আমরা লাইনিং দিয়েছি অ্যাসিডিক। সুতরাং ফসফরাস আমরা রিমুভ করার জন্য যদি ক্যালসিয়াম অক্সাইড দেই, তাহলে ওই ক্যালসিয়াম অক্সাইড লাইনিং এর সাথে রিঅ্যাক্ট করে লাইনিংকে নষ্ট করে দেয়। সো এই প্রসেসের মূল উদ্দেশ্য হলো যে চার্জ ম্যাটেরিয়াল হ্যাভিং লো ফসফরাস এন্ড সালফার টু বি অ্যাডেড। বেসিক প্রসেস হলো লাইনিংটা ক্যালসিয়াম জাতীয় লাইনিং হয়, ডলোমাইটের লাইনিং হয়, যার কারণে তুমি ফসফরাস এখানে রিমুভ করতে পারবে। সো এটা হলো বেসিমার প্রসেস। দেন ওপেন হার্ট প্রসেসের কথা আমরা বলেছি, দেন বেসিক অক্সিজেন স্টিলিং কথা বলেছি, এখানে অক্সিজেন দিয়ে এখানে রিফাইনিং করা হয়, এন্ড দেন ইলেকট্রিক স্টিলিং প্রসেস সেটা আছে। সো দিস আর দ্য 4 মেজর অর মডার্ন স্টিল মেকিং প্রসেস, যেখানে নাওডে 3 এবং 4টাই বেশি চলে, 1 আর 2 মূলত অবসলিট হয়ে গেছে। সো বেসিমার প্রসেসের কথা আমরা যেটা বলেছিলাম যে এটা হেনরি বেসিমার এটা চালু করে, এখানে একটা কনভার্টার ইউজ করা হয়। কনভার্টারটা দেখতে অনেকটা এই ধরনের শেপে, পিয়ার শেপে, মাথাটা একটু বেন্ড করা থাকে, এবং এটা ট্রুনিয়নের মাধ্যমে এটাকে ঝোলানো থাকে। সো দিস ইজ কল্ড ট্রুনিয়ন, যেটা দিয়ে এটাকে রোটেট করা যায়, বিভিন্ন কন্ডিশনের জন্য রোটেট করা যায়। এবং নিচে থাকে একটা টুয়ারটা মানে হলো একটা অ্যাডিশনাল বটম, রিফ্র্যাক্টরি বটম, যেখানে অনেকগুলো ভার্টিক্যাল ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে এয়ারটা ব্লো করা হয়। ঠিক আছে? সো লিকুইড পিগার ইন চার্জ, সো র মেটেরিয়াল ইজ লিকুইড পিগার, মনে রাখতে হবে, ফ্রম দ্য টপ এন্ড এয়ার ইজ ব্লোন ফ্রম দ্য বটম। এই হলো মূল চার্জিং। অক্সিজেন, এয়ারের অক্সিজেন রিঅ্যাক্ট করে, এখানে যে ইম্পিউরিটি যেগুলো আছে, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস এক্সেট্রা, এগুলোর সাথে রিঅ্যাক্ট করে, এবং রিঅ্যাক্ট করে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ফর্ম করে, আয়রন পরবর্তী পর্যায়ে লেটার স্টেজে আয়রন অক্সাইড হিসেবে নষ্ট হতে থাকে,
সো এই যে রিঅ্যাকশন গুলো ফর্ম করে, এই রিঅ্যাকশন গুলো আলটিমেটলি হিট জেনারেট করে, বিকজ দিস আর রিঅ্যাকশনস আর হাইলি অক্সিডাইজিং। সো এক্সোথার্মিক, নট অক্সিডাইজিং বটেই, এক্সোথার্মিক, এবং এক্সোথার্মিক হওয়ার কারণে ট্রিমেন্ডাস হিট জেনারেট করে, এবং এই হিট গুলো আলটিমেটলি এই ফার্নেস থেকে অপারেট করতে সাহায্য করে। সো আলটিমেটলি একটা অ্যাসিডিক স্ল্যাগ ফর্ম করে উইথ সিলিকার সাথে রিঅ্যাক্ট করে, এবং কার্বন যেটা আছে সেটা কার্বন মনোক্সাইড ফর্ম করে, যেহেতু প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, হাই টেম্পারেচারে কার্বন মনোক্সাইড স্টেবল, নট কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন মনোক্সাইড ফর্ম করে, এবং এই কার্বন মনোক্সাইড যখন মুখ দিয়ে বেরিয়ে যায় বাতাসের সংস্পর্শে এসে, এটা তখন আবার রিঅ্যাক্ট করে টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড, এবং যার কারণে এখানে ফ্লেমটা এটা দেখেই বোঝা যায় যে কার্বন মনোক্সাইড বার্ন হচ্ছে। এবং যখন কার্বন মনোক্সাইড এই বার্নিংটা আস্তে আস্তে সাবসাইড করে থাকে, তখন ধরে নেওয়া হয় কার্বন শেষ হয়ে গেছে, এবং কার্বন শেষ হয়ে যাওয়া মানে রিঅ্যাকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বিকজ কার্বন শেষ হওয়ার আগে সিলিকন শেষ হয়, আগে ম্যাঙ্গানিজ শেষ হয়, ঠিক আছে। সো তার মানে ধরে নেওয়া হবে সিলিকন ম্যাঙ্গানিজ সব চলে গেছে, কার্বন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, সো প্রসেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো এই ধরনের স্টেজ, সো এটাকে বেন্ড করে ফেলা হয়, এই যে বাঁকা জায়গাটা বলা হচ্ছে, এই জায়গাটার মধ্যে স্টিলটাকে পোর করা, সরি নট স্টিল, লিকুইড পিগারন পোর করা হয়। পোর করার পরে বাতাস ব্লো করা স্টার্ট হয়, কারণ ব্লো করার আগেই যদি এটাকে ভার্টিক্যাল করে ফেলা হয় তাহলে সিঁদুর দিয়ে লিকুইড পড়ে যাবে। সুতরাং হাই ভেলোসিটিতে এয়ার ব্লো করা স্টার্ট করা হয়, এবং তারপর এটাকে সোজা করা হয়। এবং তখন যেটা হয়, এই হাই ভেলোসিটি এয়ারের কারণে ভিতরে যে লিকুইড পিগারন যেটা দেওয়া হচ্ছে সেটা ভার্চুয়ালি ফ্লোট করে, এবং ট্রিমেন্ডাস এজিটেশন। এই ট্রিমেন্ডাস এজিটেশন হওয়ার কারণেই ভেরি র্যাপিডলি রিঅ্যাকশন কমপ্লিট হয়, ঠিক আছে। এবং যখন এই যে ব্লোটা শেষ হয়ে গেল, ব্লোটা শেষ হয়ে যাওয়ার পরে তখন এটাকে আবার এটাকে কাট করে স্টিলটাকে ঢেলে ফেলা হয়। সো দিস ইজ দ্য মেইনলি অপারেশন। বেসিক প্রিন্সিপাল যদি বলি, সিলিকন ম্যাঙ্গানিজ কার্বন এগুলো আগে রিমুভ হয়ে যায় বিফোর অক্সিডেশন অফ আয়রন, অর্ডারের মধ্যে এটাই আছে, বিকজ সিলিকন ম্যাঙ্গানিজ এর অ্যাফিনিটি কার্বন অ্যাফিনিটি আয়রনের চেয়ে বেশি, সাফিসিয়েন্ট হিট জেনারেট করে, এবং এই হিটটাই এখানে সোর্স অফ ফুয়েল হিসেবে কাজ করে। নো অ্যাডিশনাল ফুয়েল ইজ ইউজড। ইলেকট্রিক আর্ক ফার্নেসে আর ইলেকট্রিসিটি দেওয়া হয়, অন্যান্য প্রসেসে হিট দেওয়া হয়, যেমন কোক দেওয়া হয়, এখানে নো এক্সট্রা ফুয়েল ইজ ইউজড। ভেরি ফাস্ট প্রসেস, অ্যারাউন্ড 20 মিনিটস এর মধ্যেই অপারেশন কমপ্লিট হয়ে যায়। আইডিয়ালি সুইটেড ফর মাস প্রোডাকশন অফ স্টিল এট এ রিলেটিভলি লো কস্ট। অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে যদি তোমার র মেটেরিয়ালের মধ্যে সালফার ফসফেট কম থাকে এবং হাই সিলিকন হাই ম্যাঙ্গানিজ থাকে, তাহলে পরে এই প্রসেসটা একদম আইডিয়ালি সুইটেড। কেন লো ফসফরাস থাকতে হবে? বিকজ ফসফরাস রিমুভ করতে গেলে পরে কোক দিতে হয়, সরি নট কোক, ক্যালসিয়াম অক্সাইড দিতে হয়, লাইম দিতে হয়, which is not possible because the furnace lining is acidic. হাই সিলিকন ম্যাঙ্গানিজ কেন দিতে হবে? বিকজ হিট জেনারেট করতে হবে, এবং হাই সিলিকন ম্যাঙ্গানিজ থাকলে পরে কেবলমাত্র এরা রিঅ্যাকশনের মাধ্যমে হিট জেনারেট। সো যে র মেটেরিয়ালের মধ্যে হাই ফসফরাস আছে, লো সিলিকন আছে, লো ম্যাঙ্গানিজ আছে, সেই ধরনের ম্যাটেরিয়াল এই ফার্নেসে ইউজ করা যাবে না, এটা এখানে বলা হচ্ছে। could not process iron having high phosphorus and low silicon manganese. Oxygen and nitrogen level of steel are very high. ঠিক আছে, যেহেতু বাতাস ব্লো করা হচ্ছে, বাতাসের সাথে ভিগারাস রিঅ্যাকশন হচ্ছে, অক্সিজেন, এবং তুমি জানো না কখন প্রসেস শেষ হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যানাদার মেজর ডিসঅ্যাডভান্টেজ। তুমি একটা পার্টিকুলার কম্পোজিশনে যদি স্টিল তৈরি করতে চাও, সেই কম্পোজিশন কখন অ্যাটেন্ড করবে ইউ ডোন্ট নো, ঠিক আছে। এই জন্য পরবর্তী পর্যায়ে এইটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ ছিল, কম্পোজিশন ঠিক মতো হচ্ছে না। সো এবং সময় যেহেতু 20 মিনিট, কন্ট্রোল ইজ ভেরি ডিফিকাল্ট। পরবর্তী পর্যায়ে যেটা করা হতো যে বাতাস ব্লো করে অল ইমপিউরিটিস হ্যাজ বিন রিমুভ, সব কার্বন সিলিকন ম্যাঙ্গানিজ ফসফরাস একদম সব রিমুভ করে ফেলা হয়। রিমুভ করে ফেলার পরে একদম অলমোস্ট পিওর আয়রন তৈরি হয়, এবং তারপরে এর মধ্যে তোমার যতটুকু কার্বন লাগবে, যতটুকু সিলিকন লাগবে, যতটুকু ম্যাঙ্গানিজ লাগবে, ততটুকু অ্যাড করা হয়, ঠিক আছে, রিঅ্যাক্ট করা। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ডিঅক্সিডেশন প্রবলেম। ডিঅক্সিডেশন লিকুইড ফেরোম্যাগনেট, ওকে, সেটা কথা এখানে বলা হয়েছে। পরবর্তী পর্যায়ে এই থমাস প্রসেস, আমরা একটু আগে যেটা বললাম যে আগের যে প্রসেস বেসিমার প্রসেস, দ্যাট ওয়াজ এসিড বেসিমার প্রসেস। পরবর্তী পর্যায়ে এর সমস্যাটা ট্যাকেল করার জন্য বেসিক বেসিমার প্রসেস চালু হলো। তার মানে লাইনিংটা বেসিক দেওয়া হলো, বার্ন ডলোমাইট আর ম্যাগনেসাইট, এবং চার্জিং করার সময় সামটাইমস হচ্ছে, এবং উপর থেকে লাইমও অ্যাড করা হতো যাতে করে স্ল্যাগটা বেসিক ফর্ম করে।
সো এইটার ফলে ফসফরাস রিমুভাল পসিবল হলো। Steel produced with acceptable phosphorus level even from hot liquid metal containing medium to high phosphorus. তো যেহেতু ফসফরাস রিমুভ করা যায়, ক্যালসিয়াম অক্সাইডের সাথে ফসফরাস রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম ফসফাইড ফর্ম করে এবং এটা রিমুভ হয়ে যায় ইন স্ল্যাব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ইনক্যাপেবল প্রোডিউসিং লো নাইট্রোজেন স্টিল, যেহেতু বাতাস থেকে নাইট্রোজেনের মধ্যে অ্যাবজর্ব করে থাকে। Precise control not possible, সেটা একটু আগে বলেছি। Quality of steel is not often satisfactory. Processors are neither capable of accommodating different type of charge nor could it produce various grade of steel as per specification. সেটা আমরা বলছি যেটা করা সম্ভব ছিল না। Then open heart process, এটা ডেভেলপমেন্টের জন্য দুইজন সায়েন্টিস্ট দায়ী। প্রথম যেটা হলো উইলিয়াম সিমেন্স, ইনি প্রথম একটা রিজেনারেটিভ ফার্নেস ডিভাইস করেন। এটা কি জিনিসটা একটু পরে বলি। পরবর্তী পর্যায়ে 1850 উনি রিজেনারেটিভ সিস্টেম চালু করেন। পরবর্তী পর্যায়ে উনি এই প্যাটেন্টটা নিয়ে সিমেন্স কাজ করে, মার্টিন, পিয়েরে এমিলি মার্টিন ইন ফ্রান্স, সে সিমেন্সের ডিজাইনটা নিয়ে স্টিল তৈরিতে এটা ইউজ করে। সো দুইজনের মিলিত প্রচেষ্টায় আলটিমেটলি ওপেন আর্থ প্রসেস চালু করে। সো দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ওপেন আর্থ ফার্নেস যেটা ইউক্রেনে সর্বশেষ দেখা গেছে। সো কিভাবে এটা করে, বেসিক্যালি এটা একটা হার্ড টাইপের ফার্নেস। সো একটা হার্ড we're seeing the cross section of it. So it is a cross section, তার মানে ফার্নেসটা এরকম লম্বা একটা ঘরের মতো লম্বা একটা ফার্নেস। সো ক্রস সেকশন ওয়াইজ এখান থেকে ফ্লেম দেওয়া হচ্ছে দুই পাশ দিয়ে, এক পাশ দিয়ে দেওয়া হয়, ওই পাশ দিয়ে দেওয়ার প্রভিশন থাকে। আমরা একটু অপারেশনটা যদি দেখি, তো এখানে দুইটা ইনলেট আছে, একটা হলো ফর গ্যাস আর একটা হলো এয়ার। খেয়াল করো এখানে কোক চার্জ করা হয় না, সলিড ফুয়েল ইউজ করা হয়, এখানে গ্যাসিয়াস ফুয়েল অথবা লিকুইড ফুয়েল ইউজ করা হয় সামটাইমস। সো এখান থেকে গ্যাস ফ্লো করানো হচ্ছে, এখান থেকে এয়ার ফ্লো করানো হচ্ছে। এই দুইটা জিনিস দুইটা চেকার ব্রিক ওয়ার্ক বা রিজেনারেটিভ চেম্বারের ভিতর দিয়ে পাস করে, যেটা আমরা বলেছি যে সিমেন্স এটা আবিষ্কার করেছে। সো এই রিজেনারেটিভ চেম্বারের ভিতর দিয়ে পাস করে এটা এখান দিয়ে যায়, এখানে যেয়ে দুইটা একসাথে মিক্স হয়, এখানে বার্নিং হয়ে ফ্লেম জেনারেট করে, সেই ফ্লেমটা থ্রু আউট দ্য ক্রস সেকশন প্লে করে এবং এই ফ্লেমের ফলে এখানে যে চার্জ ম্যাটেরিয়াল যেটা আছে সেই চার্জ ম্যাটেরিয়াল মেল্ট করে এবং এই ফ্লেম উপরে রুফটাকেও হিটেড করে এবং হিটেড রুফ থেকে রেডিয়েট করে হিট আবার চার্জের মধ্যে আসে। সো বেসিক্যালি এই ফ্লেমটা দিয়ে এটাকে চার্জটাকে মেল্ট করা হয়। মেল্ট করার পরে এই ফ্লেমটার মানে এক্সস্ট গ্যাস যেটা আছে সেটা আবার এই দুইটা দিয়ে এক্সিট দিয়ে এটা বেরিয়ে যাওয়ার পরে এই রিজেনারেটিভ সিস্টেমের ভিতর দিয়ে পাস করে। ওকে, নাও রিজেনারেটিভ সিস্টেম, এখানে বেসিক্যালি যেটা আছে সেটা হলো পোরাস ব্রিক থরে সাজানো থাকে এবং এটার আউটলেট যেটা আছে সেই আউটলেটটা স্ট্রেট ফরওয়ার্ড না, এটাকে অনেক জিগজ্যাগ করা হয় যাতে করে এই ফ্লেমটা ম্যাক্সিমাম টাইম এই রিজেনারেটিভ চেম্বারের ভিতরে থাকে এবং এই ফ্লেমটা যে হাই টেম্পারেচারে বেরিয়ে যাচ্ছে, তোমরা হয়তো পড়েছো মানে ফিজিক্সে পড়েছো এমএসটি ক্যালোরি, সেন্সিবল হিট পড়েছো কোথাও? স্যার একটু বলবেন? হ্যাঁ কি বলেন স্যার? মানে সেন্সিবল হিট কাকে বলে? জি স্যার ডেফিনেটলি ফিজিক্সে পড়েছো এমএসটি ক্যালোরি, মনে আছে? জি স্যার তো এই যে হিউজ ভলিউমের হিট চলে মানে গ্যাস যাচ্ছে, সেটাকে যদি এম হিসেবে কল্পনা করি, এমটাকে ভলিউম হিসেবে ধরতে পারো, সেই গ্যাসের স্পেসিফিক হিট এস এবং হাই টেম্পারেচারে চলে যাচ্ছে। সো বেসিক্যালি এই তিনটা যদি গুণ করি, হিউজ কোয়ান্টিটি অফ ক্যালোরি অফ হিট নিয়ে সে বেরিয়ে যাচ্ছে। ওই হিটটা দিয়ে এই হিট ব্রিকগুলাকে গরম করা হয়, গরম করে তার মানে এখানে আমরা ওই ফ্লেমের এনার্জিটা সামহাট এখানে স্টোর করছি। স্টোর করার পরে বাকি মানে গ্যাসগুলো আলটিমেটলি ফাইনালি গ্যাসগুলো এইখান দিয়ে এবং এইখান দিয়ে দুইটা দিয়ে এই এক্সিট টু দা চিমনি দিয়ে এটা বেরিয়ে যায়। সো তার মানে এই গ্যাসটা এটাকে গরম করে রাখলো, এখানেও ঠিক একইভাবে গরম করে রাখা হয়েছিল, বাতাস এখানে যেতে যেতে আলটিমেটলি এই জায়গাটা ঠান্ডা হতে থাকে। তখন যেটা করা হয় এটাকে সুইচ করে ফেলা হয়। তার মানে এখানে দেখো একটা ভালভ আছে, সেই ভালভটা তখন ঘুরিয়ে দেওয়া হয়, এইটাকে এখানে এভাবে বন্ধ করে দেওয়া হয়, এটাকেও এইভাবে বন্ধ করে দেওয়া হয়। সুতরাং এয়ার তখন এদিক দিয়ে যায়, গ্যাস তখন এদিক দিয়ে যায়, যেহেতু এটা অলরেডি প্রিহিটেড করা হয়েছে এখান দিয়ে যে এয়ারটাকে প্রিহিটেড করা ফেলা হয়, গ্যাসটাকে প্রিহিটেড করা হয়। সো এতে যে সুবিধা যেটা হয়, যেহেতু ফুয়েল এবং এয়ার দুইটাই প্রিহিটেড কন্ডিশনে যাচ্ছে, যার ফলে
you can have higher temperature. So এই সিস্টেমটাই হলো রিজেনারেটিভ সিস্টেম, যেটা সিমেন্স ডেভেলপ করে, এবং এইটা ইউজ করে মার্টিন যেটা এই যে স্টিল মেকিং প্ল্যান্ট ইউজ করছে। সো এইখানে বার্তা সম্বন্ধে যদি একটু বলি, এখানে চার্জ ম্যাটেরিয়াল যেটা ইউজ করা হয় সেটা হতে পারে লিকুইড পিকার, হতে পারে স্ক্র্যাপ, বিভিন্ন ধরনের জিনিস তুমি এখানে ইউজ করতে পারো। এবং এইখানে এই বেড যেটা প্রিপেয়ার করা হয় সেই বেডটা সাধারণত আয়রন অক্সাইড থাকে, তার সাথে ইফ নেসেসারি সিলিকন ডাইঅক্সাইডও দেওয়া হয় তো ফর্ম ইজিলি দ্য স্ল্যাগস, সিলিকেট স্ল্যাগ ফর্ম করার জন্য। টেম্পারেচার অফ দ্য বাথ is independent of the reaction, যেহেতু এখানে ফ্লেম দিয়ে হিট হচ্ছে। গ্র্যাজুয়াল এলিমিনেশন অফ ইম্পিউরিটি, মাচ বেটার কন্ট্রোল অফ টেম্পারেচার। এটা শেষ হইতে আনুমানিক 6 থেকে 8 ঘন্টা লাগে। সো পুরো প্রসেসটা যদি 6 থেকে 8 ঘন্টা লাগে, সো ইম্পিউরিটি গ্র্যাজুয়ালি এলিমিনেট করে এবং টেম্পারেচার এবং কম্পোজিশন খুব বেটার কন্ট্রোল হয়। এই ধরনের ফার্নেসটা আমাদের ছিল, চিটাং স্টিল মিলে ছিল। আমরা যেটা দেখেছি যে যখন মেল্ট হয়ে গেল, যখন রিফাইনিং শুরু হলো, রিফাইনিং করে কিছুক্ষণ পর পর ওখান থেকে ছোট্ট একটা স্যাম্পল নিত, স্যাম্পল নিয়ে পানিতে চুবিয়ে স্যাম্পলটা ঠান্ডা করে ফেলা হলো। ঠান্ডা করে ফেলা পরে এখানে একটা পাইপিং সিস্টেম ছিল, ভ্যাকুয়াম সিস্টেম। তো পাইপের মধ্যে এই স্যাম্পল দিয়ে দিত, ওটা সাক করে অ্যানালাইসিস ল্যাবে এটা চলে যেত, সাক করে অ্যানালাইসিস ল্যাবে চলে যাবে পাইপের ভিতরে। অ্যানালাইসিস ল্যাবে গেলে পরে ভেরি কুইকলি অ্যানালাইজ করে ফেলা হতো। পার্টিকুলার 3টা জিনিস অ্যানালাইজ করতো, কার্বন, সিলিকন এবং ম্যাঙ্গানিজ। এই 3টা জিনিস অ্যানালাইজ করে রেজাল্টটা সাথে সাথে বলে দিত। সো they can check that okay composition আমার যা টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী হয়েছে কিনা। যখন টার্গেট হয়ে গেছে বাস রিফাইনিং শেষ করে পোর করে ফেলা হতো। সো যেহেতু সময় আছে, কনভার্টারে সেই সময়টা ছিল না। আমরা বলেছি কনভার্টারে 20 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। সো ভেরি ফাস্ট, এভরিথিং ভেরি ফাস্ট। রিফাইনিং তুমি একটা সার্টেন লেভেলে শেষ করে ফেলবা, সেটা পসিবল না। কিন্তু এখানে এই অ্যাডভান্টেজটা ওপেনার ইউজ করতো। ডিড নট এক্সপোজ স্টিল টু এক্সেসিভ নাইট্রোজেন, যেহেতু এখানে আর কোনো বাতাস দেওয়া হচ্ছে না। এই বাতাসটা দেওয়া হচ্ছে মূলত ফুয়েলটা বার্নিং এর জন্য, বাতাস দিয়ে রিফাইনিং করা হচ্ছে না, যার কারণে নাইট্রোজেনের ভিতরে ঢুকছে না খুব একটা বেশি পরিমাণে, এবং এয়ার অক্সিজেনও খুব একটা ভিতরে ঢুকছে না। ওকে, রিফাইনিং করার জন্য অক্সিজেন কই পাবে? ওই যে আয়রন অক্সাইড দিয়ে বেড করা হয়েছে, সেই আয়রন অক্সাইড থেকে অক্সিজেন যাচ্ছে, অথবা সামটাইমস আয়রন ওর চার্জ করা হতো, অথবা আয়রন কি বলে এটাকে, নামটা ভুলে গেছি, আয়রন অক্সাইডকে কি বলে, মিল স্কেল, নাম শুনেছ? মিল স্কেল। জি স্যার। এই যখন আমরা মেশিনিং করি, মানে সূচক অক্সিডাইজ হয়ে যে আয়রনের উপরে রাস্ট করে, সেই রাস্টটাকে মিল স্কেল বলে, এন্ড ইট ইজ আয়রন অক্সাইড। সো এই সেগুলোও চার্জ করা হতো যাতে করে ওই অক্সিজেনটাকে ইউজ করা হয়। ওকে, a greater variety of raw material could be used. আমরা বলেছি লিকুইড আয়রন ইউজ করতে পারো, স্ক্র্যাপ ইউজ করতে পারো, and a greater variety of product can made by the Bessemer process. yield এখানে বেশি, যেহেতু আয়রন অক্সাইড লস কম হচ্ছে। ঠিক আছে, ফসফরাস ক্যান বি রিমুভ বিফোর কার্বন। তুমি এইটা কার্বন রিমুভ করার আগেই তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড চার্জ করো, তাহলে পরে তোমার ফসফরাস রিমুভ করতে পারো। সো ইট ওয়াজ এ গ্রেট প্রসেস। সমস্যা শুধু একটাই ছিল, ইটস কাইনেটিক্স, ভেরি স্লো কাইনেটিক্স। এবং এই ভেরি স্লো কাইনেটিক্স হওয়ার কারণেই আলটিমেটলি আস্তে 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 এই ফার্নেসটা, এই প্রসেসটা অবসলিট হয়ে যায়। দেন দ্য মেজর প্রসেস যেটা নাওয়াডেজ, যেটা মোস্ট অপারেটিভ, যেটা সেটা হলো বেসিক অক্সিজেন প্রসেস। এটার অনেকগুলো নাম আছে। বেসিক অক্সিজেন প্রসেস বিওপি বলে, সামটাইম বেসিক অক্সিজেন স্টিল মেকিং বিওএস বলে, বিওএফ বেসিক অক্সিজেন ফার্নেস বলে, অক্সিজেন স্টিল মেকিং সেটাও বলে, অথবা আমরা যেটা বলছি লিন্স এবং ডোনাউইটস বলে 2টা শহরে অস্ট্রিয়ার এটা ডেভেলপ হয়, যার জন্য এটাকে এলডি প্রসেস বলে, অক্সিজেন কনভার্টার প্রসেস বলে। তো সবচেয়ে বেশি বিওএস, বিওপি আর এলডি প্রসেস, এই তিনটাই সবচেয়ে বেশি নাম ইউজ হয়। ওকে, এটা কি না কেন শুরু হলো? বিকজ অক্সিজেন ওয়ার্ল্ড ওয়ারের পরে স্টিলের ডিমান্ড অনেক ট্রিমেন্ডাসলি রাইজ হলো, কামান বানানোর জন্য, কামানে গোলা বানানোর জন্য, এক্সেট্রা এক্সেট্রা। সো প্রচুর স্টিলের ডিমান্ড হলো, এবং বাই দ্য ওয়ে এই ডিমান্ডের কারণেই কিন্তু ওপেন হার্ট প্রসেসটা ডেভেলপ হয়েছিল, কারণ বেশি আয়রন দরকার। এবং এই এয়ার ওদের যে ফল্ট যেটা হতো, আমরা এটা হতো, এবং কনভার্টার প্রসেস যেটা সবচেয়ে বেশি ইউজ করা হতো, সেখানেও ফল্ট ছিল, যেহেতু অক্সিজেন এখানে থাকতো। তো অক্সিজেন দিয়ে কি করে স্টিল মেকিং করা যায়, এটা সবসময় একটা চিন্তা ছিল। সম্ভব ছিল না হাই কস্ট অফ পিওর অক্সিজেন, তারপরেও চেষ্টা করেছে, কিন্তু প্রবলেম হয়েছে যে বটম ব্লোয়িং যে
সিস্টেমটা ছিল তখন তার আমলে নিচে থেকে এয়ার ব্লো করতো, যখন নিচে থেকে এয়ারের পরিবর্তে অক্সিজেন ব্লো করা শুরু করলো তখন এই টুয়ার যেটা ছিল সেই টুয়ার থেকে ভেরি র্যাপিডলি ডিটোরিয়েট করা শুরু করতো, বিকজ ইন্টেন্স হিট ইজ জেনারেটেড, বিকজ সবগুলাই হলো অক্সিজেন। নাইট্রোজেন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, হুইচ ইজ ইকুয়াল টু 79%, অনলি 21% অক্সিজেন রিঅ্যাক্ট করে, কিন্তু এখানে আমি 100% অক্সিজেন দিচ্ছি। বলো কি বলতে চাচ্ছ? স্যার এই যে টুয়ারের কথা বলতেছেন, এটা অ্যাকচুয়ালি কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হইতো? এটা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালের একটা টুয়ার। তার মানে সোজা কথা, রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালের বড় একটা চাঙ্ক যেটাকে গোল করে কাটা হয়েছে, কেটে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? কনভার্টারে এই ধরনের করা হয়। এটা নিয়ে আমরা একটু ডিটেল আলাপ করব যখন আমরা এই বেসিক অক্সিজেন প্রসেস নিয়ে বড় ক্লাস নেব, সেখানে দেখব। ওকে, র্যাপিড ওয়্যার এন্ড ডিনারেশন হতো টুয়ার বটমে, যার কারণেই মূলত এই আগের প্রসেসগুলো মানে অক্সিজেন ব্লো করা ইউজিং কনভার্টার সেটা সম্ভব হতো না। ল্যাক অফ ইফেক্টিভ ব্লো কন্ট্রোল, এগেইন অ্যানাদার প্রসেস। এই তিনটা রিজন যার কারণে বেসিক অক্সিজেন বটম ব্লোয়িং বেসিক অক্সিজেন প্রসেস এটা সম্ভব হয় না। পরবর্তী পর্যায়ে রবার্ট ডুরার বলে একজন সায়েন্টিস্ট, সে এই এলডি প্রসেস ডেভেলপ করে। আমরা বলছিলাম যে অস্ট্রেলিয়ার 2টা শহরে এই প্রসেসটা চালু হয়। তো উনি একটা জায়গায় থাকেন, আরেকটা শহরে তার এই প্যাটেন্টটা নিয়ে আরেক জায়গায় শুরু করে। তো এই ধরনের সিস্টেম চালু হয়, বেসিক অক্সিজেন কনভার্টার প্রসেস হয়। এখানে মূলত জিনিসটা যেটা দাঁড়ালো, এটাও একটা কনভার্টার, কিন্তু আগের কনভার্টার থেকে ডিজাইনটা একটু ডিফারেন্ট। এখানে মাথাটা একটু বাঁকানো না, এটা একদম ভার্টিক্যাল, এবং এখানে উপর থেকে অক্সিজেন ব্লো করা হতো ইউজিং এ লেন্স। সো এই লেন্সের মাধ্যমে অক্সিজেন ব্লো করা হতো। So top blowing high purity oxygen using a water cooled vertical pipe or lens, লাইনিংটা বেসিক ছিল। সো এই ছোট ছোট ফার্নেস যেটা এই টাইম অফ স্পেল্ডিংও আগের মতোই কম ছিল, 40 মিনিট। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে 400 টনের একটা ফার্নেস 40 মিনিটের মধ্যে সবকিছু অপারেশন শেষ করতো। অন দ্য আদার হ্যান্ড এই 250 টনের একটা ওপেন আর্থ ফার্নেস 6 ঘন্টা 8 ঘন্টার সময় লাগে। So it is very quick, very fast. Labor productivity increased by factor of thousands. এবং ওপেন আর্থের জন্য যে ইনভলভমেন্ট, এখানে খুব একটা ইনভলভমেন্ট কিচ্ছু নাই, ফার্নেস are very small, so everything was favorable for popularization of this type of furnace. So top blowing basic process যেটা আমরা যেটা বলছি BOP or the LD process became extremely popular all over the world for refining irons having high manganese and low phosphorus. Nowadays it accounts for about 60% of world steel production. দুইটা প্রসেস এখন পৃথিবীতে চলে, একটা হলো এই প্রসেসটা, আরেকটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস, এবং এই প্রসেসটা অ্যাকাউন্টেবল ফর 60% of world steel production. Major disadvantage of this process সেটা হলো limitation in handling high phosphorus hot metal. আগের মতোই হাই ফসফরাস থাকলে পরে আমরা জানি যে রিঅ্যাকশন বিকাম ডিফিকাল্ট, বিকজ প্রচুর পরিমাণে লাইন দিতে হয়। Inhomogeneity in bath temperature and combustion, এটা inherent of this process. Can inherent because time is short. So inhomogeneity, temperature, actual মানে temperature and combustion দুইটার মধ্যে এটা থাকে। তো এইগুলো ট্যাকেল করার জন্য পরবর্তী পর্যায়ে এই প্রসেসটা নানান ধরনের ডেভেলপমেন্ট হয়। সামটাইমস অক্সিজেন ব্লো করা হয় উপর থেকেও, নিচের থেকেও ব্লো করা হয়। সামটাইম লেন্সের মধ্যে যেটা আছে মাঝখান দিয়ে অক্সিজেন ব্লো করানো হয়, এবং তার চারপাশে আরেক পাইপ থাকে, সেই পাইপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড, তার মানে লাইন, পাউডার লাইন ব্লো করা হয়। সো নানান ধরনের প্রসেস অ্যাপ্লাই করে হাই ফসফরাস চার্জ গুলো যাতে ইউজ করা যায় সেটার ব্যবস্থা করা হয়। এগেইন এখানে চার্জ ম্যাটেরিয়াল হলো লিকুইড ফিগার, মনে রাখতে হবে। ওকে, দেন ইলেকট্রিক আর্ক ফার্নেস যেটা আমরা বলছি সেটা হলো যে স্ক্র্যাপ যেহেতু অ্যাভেলেবল হচ্ছে, লো কস্ট স্ক্র্যাপ এবং ক্যাপিটাল একটা আর্ক ফার্নেসের ইনস্টলেশন, এবং আর্ক ফার্নেস এত বড় হয় না খুব একটা। সো এটার ইনস্টলেশন ভেরি সিম্পল, ভেরি ইজি, যার ফলে এই আর্ক ফার্নেস বেস মিনি স্টিল মিল প্রচুর ডেভেলপ করা শুরু হলো, এবং এরা লোয়ার কোয়ালিটি লং প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো ব্যবহার করা শুরু। ফর এক্সাম্পল রড, আমাদের দেশেও আর্ক ফার্নেসের রড মূলত এই আর্ক ফার্নেস যেটা ইউজ করা হচ্ছে সেটার মেইন প্রোডাক্ট, one of the important product হলো সে লং প্রোডাক্টস such as reinforcing bars, simple construction material, angle, pipes, etc. With the advent of thin slab casting, a second generation electric arc furnace developed which produced flat product. তার মানে
শুধুমাত্র ইনগট তৈরি না করে এটা শীট ফ্ল্যাট ডিলেটও তৈরি করতো, যেখান থেকে ফ্ল্যাট প্রোডাক্ট মানে হলো যে কয়েল অথবা কি বলে এটাকে প্লেট, এই সমস্ত জিনিস তৈরি করা হতো পরবর্তী পর্যায়ে ইলেকট্রিক আর্ক ফার্নেস ডেভেলপমেন্টের কারণে। So development of electric arc furnace was possible after the expansion of, obviously electricity যখন সস্তা হলো তখনই আমাদের দেশে যখন এই আবুল খায়ের এটা আনলো, ইনিশিয়ালি এনেছিল রহিম স্টিল মিল একদম বিগিনিং এ, তাদের ফার্নেসটা ছোট্ট ছিল এবং আলটিমেটলি এটা বন্ধ করে দেয় বিকজ অফ দা যে সমস্যার কথা বলছি ইলেকট্রিসিটি। আমাদের দেশে ইলেকট্রিসিটি তো জানো কি অবস্থা, কন্টিনিউয়াসলি শাটডাউন হয়, যতটুকু ইলেকট্রিসিটি দরকার হয় ততটুকু পাওয়া যায় না। ইনফ্যাক্ট আমাদের ডিপার্টমেন্টে একটা আর্ক ফার্নেস ছিল, ছোট্ট একটা আর্ক ফার্নেস ছিল এবং ইট অপারেটেড অনলি ওয়ান্স। যখন অপারেশন করা হলো ফর দ্য ফার্স্ট টাইম, সারা বুয়েট এলাকার আশেপাশে ইলেকট্রিসিটি চলে গেছিল। তো যখন এটা সার্চ করে, মানে এটা কিভাবে হয়, এখানে ইলেকট্রোড থাকে, ইলেকট্রোড গুলোর মধ্যে ইলেকট্রিসিটি দিলে পরে এখানে একটা নেগেটিভ এটা পজিটিভ যদি ধরি তাহলে এই মেটালের সাথে এটার আর্কিং হয়। সো আর্কিং এর মাধ্যমে এখানে হিট জেনারেট করে। সো এই যখন ফার্স্ট এই আর্কিংটা স্টার্ট হয়, মেলটি এই পিরিয়ডে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। রিফাইনিং এর সময় এত লাগে না, কিন্তু এই ফার্স্ট পিরিয়ডের সময় প্রচুর এনার্জি লাগে এবং এই এনার্জিটা দেওয়ার মতো ক্ষমতা তখন ছিল না। আমাদের সেই ক্ষমতা নাই, যার কারণেই এই আবুল খায়ের মনে হয় 4 বছর মতো অপেক্ষা করেছে গভর্নমেন্ট থেকে এই পারমিশন নেওয়ার কারণে, এবং তারা নিজেরা পাওয়ার জেনারেট করেছে টু অপারেট দিস এই হাই কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি। সো ইলেকট্রিক আর্ক ফার্নেস দেখতে অনেকটা ওপেন হার্টের মতোই, এটা একটা ফ্ল্যাট বেড থাকে, শ্যালো বার, এক রুফ, ফ্রন্ট ডোর, ট্যাপল। সো মূলত আর্ক ফার্নেস ওপেন হার্টটা অনেক বড়, এটা ছোট। সো বেসিক্যালি এই হলো তফাৎ, বাট এখানে যে অবভিয়াসলি ইলেকট্রিসিটি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। ইলেকট্রিক আর্ক ফার্নেস ক্যান মেক ইভেন বেটার কোয়ালিটি স্টিল দ্যান মেড অফ ওপেন হার্ট। Precise process control and at the same time ability to make tailor-made slags. যখন যে ধরনের স্ল্যাগ লাগে সেই ধরনের স্ল্যাগ দেওয়ার ক্ষমতা, তৈরি করার ক্ষমতা এই ফার্নেসে আছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে তুমি যদি অর্ডিনারি একটা স্টিল তৈরি করো, মানে যেমন মাইল্ড স্টিল ফর এক্সাম্পল, মাইল্ড স্টিল যদি তৈরি করো তাহলে পরে এক ধরনের স্ল্যাগ লাগবে। যদি মনে করো স্টেনলেস স্টিল তৈরি করো তখন আরেক ধরনের স্টেন লাগবে। এবং দিস ফার্নেস দ্য ক্যাপাসিটি টু সুইচ বিটুইন, যার জন্য এটা মোর পপুলার। এনি কাইন্ড অফ স্টিল ক্যান বি মেড ইউজিং দিস টাইপ অফ ফার্নেস, যেহেতু স্ল্যাগ তৈরি করা যায় আমার ইচ্ছা মতো, ঠিক আছে। তো স্ল্যাগের ইম্পর্টেন্স ভেরি হাই ইন স্টিল মেকিং। বেসিক্যালি স্ল্যাগ কন্ট্রোল করে আমরা স্টিল কন্ট্রোল করি। Okay, so as a result, alloy steel and other special steel are almost exclusively produced by this process. So nowadays, basic oxygen, একটু আগে যেটা বললাম বেসিক অক্সিজেন প্রসেস, এটা দিয়ে অর্ডিনারি স্টিল তৈরি করা হয়। কিন্তু অ্যালয় স্টিল যদি তৈরি করতে চাও, স্টেনলেস স্টিল যদি তৈরি করতে চাও বা আদার স্পেশাল স্টিল তৈরি করতে চাও, ইলেকট্রিক আর্ক ফার্নেস দ্য অনলি অল্টারনেটিভ নাওয়াডেজ। ওকে, প্রিন্সিপাল অ্যাডভান্টেজ যেটা বলা হচ্ছে যে 100% স্ক্র্যাপও তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি লিকুইড আয়রনও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। Electric arc furnace can be rapidly started and can be rapidly stopped, allow steel mill to vary production according to demand, যেটা অন্যটা সম্ভব না। Hot liquid metal can also be used as সেটা বলা হয়েছে, can be seated relatively near the market for steel products. That is another important issue. তার মানে তুমি ঢাকার মধ্যে কোনো একটা জায়গায় এটা তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু স্ক্র্যাপ অনলি দ্য র মেটেরিয়াল, ঠিক আছে। কিন্তু তুমি যদি মনে করো বেশি ওপেন আর্ক ফার্নেস যদি করতে চাও তাহলে তোমাকে, অথবা এই ধরনের বড় ইন্ডিকেটেড প্ল্যান্ট যদি করতে চাও তাহলে তোমাকে একটা পোর্টের কাছে করতে হবে, বিকজ সবকিছু আসবে পোর্টের মাধ্যমে। সো এটাকে একদম দূরে, যেখানে ট্রান্সপোর্টেশনটা মানে বিকজ ট্রান্সপোর্টেশন ইজ দ্য ইম্পর্টেন্ট কস্ট। সো প্রিন্সিপাল ডিসঅ্যাডভান্টেজ, অবভিয়াসলি ইলেকট্রিসিটি একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ, সেটাও সামটাইমস এখন করা হয়। ফর এক্সাম্পল আমাদের দেশে তোমার একটা কনসেপ্ট আছে পিক আওয়ার, অফ পিক আওয়ার, এগুলো মনে শুনেছো। পিক আওয়ার একটা পার্টিকুলার পিরিয়ড টাইম আছে যেখানে মনে করো সন্ধ্যাবেলা লোকজন পড়াশোনা করে, সুতরাং তার জন্য তোমার লাগে। দিনের মধ্যে প্রায় সব বাসাতে, সব কি বলে অফিসে এসি চলে, এগুলো হলো পিক আওয়ার। তো এই সমস্ত সময়ে ফার্নেস অপারেট না করে গভীর রাতে অপারেট করা, যখন ডিমান্ড কম থাকে। সো অফ পিকে প্রচুর ইলেকট্রিসিটি পাওয়া যায়, আইডেল থাকে, সেটা ইউজ করা। সো এই ধরনের নানাবিধ প্রসেসের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রবলেমটাকে সামটাইমস সুরাহা করা যায়।
তাছাড়াও নানান ধরনের ডেভেলপমেন্ট হয়েছে আর্ক ফার্নেসে, যেমন এসি ইউজ করা, অল্টারনেটিভ কারেন্ট ইউজ করা রাদার দ্যান ডিসি ইউজ করা, একটা ইলেকট্রোডের পরিবর্তে 3টা ইলেকট্রোড ইউজ করা যদি আমরা এসি ইউজ করি। ইন্ডাকশন ফার্নেস বিভিন্ন রকমের আছে, কোরলেস আছে, কোর্ড আছে। কোরলেস ইউজ করলে পরে ভলিউম বেশি পাওয়া যায়, সেটা ইউজ করা। ইউজ অফ আলট্রা হাই পাওয়ার ফার্নেস, তারপরে হাই ফ্রিকোয়েন্সি ফার্নেস ইউজ করা যাতে করে খুব র্যাপিডলি মেল্টিং করা যায়। তো এই ধরনের নানাবিধ ডেভেলপমেন্ট হয়েছে নাওয়েডে, যার কারণে আর্ক ফার্নেস বিকামস মোস্ট পপুলার। ওভারঅল যদি আমি সামারি করি তাহলে পরে দেখা যায় যে এটা ইউএস এর মনে সিনারিও, এটা হলো ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড সিনারিও। তো বেসিক অক্সিজেন ওপেন হার্ট যেটা 1950 এটা শুরু হওয়ার পরেই মোস্ট পপুলার ছিল, মেজর শেয়ার এই করতো। আস্তে আস্তে অ্যারাউন্ড 90s এর দিকে গেলে অ্যাবসলিউট হওয়া শুরু করে, এবং লাস্ট ওপেন হার্ট ফার্নেস যেটা ছিল ইউক্রেনে, সেটা প্রবাবলি 2011 সালে বন্ধ শাটডাউন করা হয়। রাশিয়াতে লাস্ট ফার্নেস যেগুলো, মানে এই সমস্ত দেশগুলোই সব মানে সবার শেষে পর্যন্ত ওপেন হার্ট ইউজ করেছে। রাশিয়াতে মনে হয় 2001 সালে লাস্ট ফার্নেস শাটডাউন করা হয়। ইন্ডিয়াতেও ছিল, সেটা শাটডাউন করা হয় এরকম 2000 সালের কাছাকাছি সময়। তা আস্তে আস্তে যেটা বড় হতে শুরু করে সেটা হলো বেসিক অক্সিজেন প্রসেস এবং ইলেকট্রিক আর্ক ফার্নেস। এখানেও তাই ওপেন হার্ট বেসিক অক্সিজেন প্রসেস, বেসিক অক্সিজেন ফার্নেস যেটা বলা হচ্ছে, সেটা ক্যালকুলেট দেখো অ্যারাউন্ড 60%, নাওডে 95 এর কথা হিসাব দেওয়া আছে, এখনো মোটামুটি সিমিলার। সো এটা চলে গেছে, ওপেন হার্ট জিরো হয়ে গেছে, ইলেকট্রিক আর্ক ফার্নেস বেরিয়ে গেছে। সো এই দুইটা ফার্নেসে এখন মেজর শেয়ার নিচ্ছে হট স্টিল প্রোডাকশন। সেকেন্ডারি স্টিল মেকিং কথা বলা হয়েছে, যে আগেকার দিনে যখন এই ওপেন হার্ট ইউজ করা হতো বা আর্ক ফার্নেস ইউজ করা হতো, সেটার কাজ ছিল যে মেল্টিং করার পরে জাস্ট অন্যান্য অ্যালয়িং এলিমেন্ট করা, ফেরোম্যাঙ্গানিজ, ফেরোসিলিকন দিয়ে মাইনর অ্যালয়িং এলিমেন্ট করে জাস্ট কম্পোজিশন অ্যাডজাস্টমেন্ট করা যাচ্ছিল আগেকার দিনে কাজ। এখন এটা আমরা সেকেন্ডারি মেথডোলজির কথা বলেছি, যে এখন এখানে মানে মেজর রিফাইনিংটাই করা হয় ইউজিং ল্যাডেল। সো ল্যাডেলটা বিকাম এ রিঅ্যাক্টর, যেখানে কন্টেনিং এ ভেসেল, যেখানে রিঅ্যাকশন হচ্ছে, এট দ্য সেম টাইম ইট ক্যান বি হিটেড সেপারেটলি। সো এখানে ইলেকট্রোড দিয়ে হিট জেনারেট করা যেতে পারে। সো এখানেও আমরা কোক ইউজ করতে পারি, সরি কোক না বললাম, পাউডার ক্যালসিয়াম অক্সাইড, পাউডার লাইম ইউজ করা যেতে পারে, তারপরে অক্সিজেন লেন্স ইউজ করা হয়, আর্গন দেওয়া যেতে পারে, এক্সেট্রা। সো নানান ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল টু হ্যাভ ডাইভার্সিফাইড অপারেশনস, যেমন রিফাইনিং করা, ডিগ্যাসিং করা, ডিসালফারেশন করা, রিহিট তো আছেই বললাম, অ্যালয় অ্যাডিশন। সো এই সমস্ত সেকেন্ডারি অপারেশন যেগুলো আছে, রিফাইনিং অপারেশন, সেগুলো এখানে করা যেতে পারে এবং করা হয়। ফাইনালি কাস্টিং, লিকুইড তোমার তৈরি হয়ে গেছে, স্টিল লিকুইড স্টিল তৈরি হয়ে গেছে, রিফাইনিং করা হয়ে গেছে যতটুকু দরকার, কম্পোজিশন তোমার হয়ে গেছে, এখন তো ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে হবে। ফিনিশ প্রোডাক্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, আইদার ইনগট ফর্মে, দিস ইজ কল্ড ইনগট কাস্টিং, দেখতে অনেকটা এরকম, যদি লার্জ স্কেল ক্যাপাসিটিতে যদি ধরি। সো এই ধরনের ইনগট, দিস ইজ দ্য রিয়েল ইনগট। সো ইনগটের মধ্যে উপর থেকে পোর করে আমরা স্টিল তৈরি করতে পারি। লিকুইড স্টিল ব্যাচ কাস্টেড ইনগট অফ ভেরিয়াস সাইজ, ক্রস সেকশন এন্ড ওয়েট। সো সামটাইম পেন্সিল ইনগট বলে একটা কথা আছে, সো এটা দেখতে অনেকটা চিকন একটা পেন্সিলের মতো, এগুলা বড়, ব্লুম বলে কথা আছে, এক্সেট্রা এক্সেট্রা। সো ক্রস সেকশন অনুযায়ী এবং সাইজ অনুযায়ী বিভিন্ন নাম হয়, বেসিক্যালি অল দিস আর ইনগটস, ঠিক আছে। সো এটা ইনগট করা হয় এবং পরবর্তী পর্যায়ে এটাকে রিহিট করে ফোর্জিং অথবা রোলিং করে নানাবিধ প্রোডাক্ট তৈরি করা হয়। ডিসঅ্যাডভান্টেজ হলো কমপ্লেক্সিটি ইনভলভিং ইনগট স্ট্রিপিং। সো এটা একটা লো, মনে করো একটা কাস্ট আয়রনের বা স্টিলের যদি একটা ইনগট থাকে, সেখানে যখন করা হয় লিকুইডের সাথে এই যে মোল্ড যেটা করা হলো, সেই মোল্ডের সাথে সামটাইম রিঅ্যাকশন হয় এবং এর সাথে লেগে যায়, সেটা বের করাটা খুব ডিফিকাল্ট হয়। লং শ্রিঙ্কেজ ক্যাভিটি, যেহেতু মেটাল, এটা সে মেটাল শ্রিঙ্ক করার সময় এখানে লম্বা ক্যাভিটি ফর্ম করে, এবং ক্যাভিটি ফর্ম করার পরে তুমি যদি এটাকেই যদি রোল করা শুরু করো, তাহলে এটাই মাঝখান দিয়ে লম্বা হয়ে পুরো কাস্টিং প্লেট ড্যামেজ করে। সুতরাং তোমাকে যেটা করতে হবে, যে যতদূর মতো হয়েছে তার বাকিটা কেটে উপর থেকে ফেলে দিতে হবে। তো এটা একটা বড় একটা সমস্যা ছিল, এবং এটা কি করে ট্যাকেল করা হয়, নানাবিধ প্রসেস অ্যাপ্লাই করা হয়। সো দিস ইজ বেসিক্যালি সলিডিফিকেশন এবং কাস্টিং প্রসেস। এবং কাস্টিং প্রসেস যেহেতু, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, বিভিন্ন ইম্পিউরিটি বা ডিফেক্ট এর মধ্যে থাকে। আরেকটা আছে হলো কন্টিনিউয়াস কাস্টিং। নাওডে দিস ইজ দ্য নর্ম, যেখানে লিকুইড মেটালটাকে ফার্নেস থেকে ল্যাডেলে ঢালার পরে সেই ল্যাডেল থেকে এখানে টুন্ডিশ বলে একটা ভেসেল আছে, যেখানে চার্জ করা হয়, পোর করা হয়,
এবং এই টুন ডিশের নিচে থাকে একটা এই ছোট্ট একটা মোল্ড, ঠিক আছে? এই মোল্ডটাকে সামটাইমস বটমলেস মোল্ড বলে, বিকজ এই বটমটা ক্যান বি ওপেন। সো প্রথমে তুমি ঢাললা, টুন ডিশ থেকে লিকুইড মেটাল একটা ছোট্ট একটা চেম্বারের মধ্যে পড়লো, এর বটমটা আছে, করার পরে যখন মোটামুটি সলিডিফাই হওয়া, ওয়ালটা সলিডিফাই হওয়া শুরু হলো, যেহেতু সারফেস থেকে সলিডিফিকেশন হচ্ছে, ওয়ালটা যখন মোটামুটি একটা থিক সলিড স্কিন ফর্ম করে, তখন নিচের থেকে এই মোল্ডের বটমটা আস্তে আস্তে করে নিচে নামিয়ে দেওয়া হয়। তো নিচে থেকে নামিয়ে দেওয়া হয় এবং লিকুইডটা তখন এই কাস্টিংটা আস্তে আস্তে নিচে মুভ করতে থাকে, উপর থেকে লিকুইডটা পড়তেই থাকে। তো এই ধরনের সিনারিও হয় এবং বাকি এই প্রসেসের মধ্যে রোলার থাকে যাতে করে এটা গাইড করা হয়, গাইড রোলার্স, এন্ড এট দ্য সেম টাইম এখানে প্রচুর ওয়াটার স্প্রে করা হয় যাতে করে সলিডিফিকেশন কমপ্লিট হয়, ঠিক আছে? তো এটা আলটিমেটলি যেহেতু এখনো সফট আছে, তো এটাকে বেন্ড করে হরাইজন্টাল নিয়ে যাওয়া যায়, অথবা তোমরা যদি ভার্টিক্যালি করতে চাও তাহলে ভার্টিক্যালি কমপ্লিট করা যায়, এক্সেট্রা এক্সেট্রা নানাবিধ প্রসেসে করা যায়। সো আলটিমেটলি এই ধরনের লং একটা প্রোডাক্ট তৈরি হয় এবং এটাকে সাইজ মতো কেটে কেটে তুমি তোমার বিলেট তৈরি করতে পারো, বিভিন্ন ইনগট তৈরি করতে পারো। সো এটার ক্যারেক্টারিস্টিক যেটা যদি বলি, ইট ইজ এ বটমলেস মোল্ড, নো মোল্ড স্ট্রিপিং নেসেসারি, কোনো স্ট্রিপ করা দরকার পড়ে না, এটা অলরেডি থেকে যাচ্ছে কপার, এটা কপারে তৈরি একটা মোল্ড, অলমোস্ট 100% ইল। আমরা একটু আগে যেটা বললাম সিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করে কেটে ফেলে দিতে হয়, এখানে ওই জিনিসটা থাকে না, কারণ এটা কিছু দূর পর্যন্তই এটা লিকুইড মেটাল থাকে, এখানে শিং যা হচ্ছে, তারপরে যেটা ফর্ম করছে এটা পুরো 100% সলিড। তো আমরা এটাকে কেটে কেটে নিচ্ছি, এখানে কোনো সিঙ্কেজ ক্যাভিটি নাই, ঠিক আছে? ফার্দার চার্জ টু রিমুভ ইন্টারমেটালিক ইনক্লুশনস, এইখানে যদি তুমি আরো কিছু ক্যালসিয়াম অক্সাইড তুমি চার্জ যদি করো, তাহলে এখানেও তুমি ফার্দার ইনক্লুশনস কন্ট্রোল করতে পারো। পসিবিলিটি অফ রোলিং উইদাউট রিহিটিং, এখন আরেকটা নাওডে বাংলাদেশে কয়েকটা ইন্ডাস্ট্রি এটা করেছে, তোমার এখানে যে রোলার যেটা হচ্ছে এটাকেই সরাসরি রোলে মানে রোলিং মিলে তুমি দিয়ে দিতে পারো, যেহেতু এখনো হট আছে, এটা রোলিং মিল দিয়ে তুমি রোলিং করে ফেলতে পারো, তাহলে পরে ইনগট গুলাকে মানে আবার তোমাকে হিট করে এনাদার এনার্জি লস করার প্রয়োজন পড়ে না। পসিবিলিটি অফ ইনক্রিজিং স্ট্রেংথ এন্ড ডাক্টিলিটি, এটা আরেকটা মেজর অ্যাডভান্টেজ। এই যে আমরা এখানে যেটা বলছি যে এই হাই ভেলোসিটিতে ওয়াটার স্প্রে করা হয়, তখন ঠান্ডা করা হয়, এই ঠান্ডা করার উপর রেটের উপর বেস করে তুমি তোমার এই কাস্টিংটা বেসিক্যালি ইট ইজ এ কাস্টিং, তো এর ভিতরে গ্রেন সাইজ কন্ট্রোল করতে পারো। আমরা একবার একটা অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম, কেএসআরএম বলে একটা ইন্ডাস্ট্রি আছে, তো কেএসআরএম এর তাদের স্ট্রেংথ আসতেছিল না, আমরা চেক করে দেখলাম এখানে গ্রেন সাইজ অনেক বড় বড়। তো আমরা যেটা করেছিলাম যে এখানে আরো অনেকগুলো ফ্যান, মানে কমার্শিয়াল লেভেলের ফ্যান, ইন্ডাস্ট্রিয়াল ফ্যান ইউজ করেছিলাম যাতে করে এটা কুলিং আরো ফাস্টার হয়, পানি দিয়ে যেটা ব্লো করছিল পানির স্পিডটা আরো বাড়িয়ে দিয়েছিলাম, এজ এটার গ্রেন সাইজ বিকাম স্মলার এন্ড ইনক্রিজ দ্য স্ট্রেংথ। সো এই ধরনের পসিবিলিটি আছে তোমার, এই এডিশনাল পসিবিলিটি এই কন্ট্রোল করার জন্য এই ধরনের কন্টিনিউয়াস কাস্টিং প্রসেসে। লাস্টলি যদি বাংলাদেশ সিনারিও নিয়ে কথা বলি, অল্প হাইলাইট করি, সেটা হলো বাংলাদেশের প্রথম চিটাগাং স্টিল মিল, তোমরা জানো এরা প্রথমে স্টিল তৈরি করতো, এটা সরকারি লেভেলের স্টিল মিল, কমিশন 1966-এ 4টা ওপেন আর্ক ফার্নেস ছিল, প্রত্যেকটা 60 টন ক্যাপাসিটি, এস্টিমেটেড প্রোডাকশন 140,000 টন ছিল, পরবর্তী বছর ইনক্রিজ করা হয় 250,000 টন, বাট নেভার ম্যাটেরিয়ালাইজড। র মেটেরিয়াল হলো ইম্পোর্টেড পিগ আয়রন নেওয়া হতো এবং স্ক্র্যাপ ইউজ করা হতো। অ্যাজ এ পিট সেকশন ইনগট, তখন কন্টিনিউয়াস কাস্টিং এর প্রসেস ছিল না বাংলাদেশে, সো ইনগট কাস্টিং করা হতো, বিরাট বিরাট ইনগট, 5 ফুট সাইজের ইনগট, এই মোটা কাস্টিং করা হতো। মেজর ফ্যাসিলিটি খেয়াল করো, ব্লুমিং মিল ছিল, বার মিল ছিল, শীট মিল ছিল, থিন প্লেট মিল ছিল, গ্যালভানাইজিং শপ ছিল ডেউটিন তৈরি করার জন্য, হেভি প্লেট মিল ছিল, যে প্লেটগুলো আলটিমেটলি চলে যেত মার্কেটে চলে যেত এবং এটা দিয়ে শিপ তৈরি করা হতো, শিপইয়ার্ডে চলে যেত। তো ইট ওয়াজ অ্যান, যদিও দেখতে মানে এক্সটেন্সিভলি আমরা একটা ইন্টিগ্রেটেড একটা স্টিল মিল ছিল, যেখানে অনেক কিছু শেখার ছিল। আমরা যখন ভিজিট করেছি, স্টিল জাতীয় যা কিছু প্রোডাকশন করা দরকার সবকিছু প্রোডাকশন ফ্যাসিলিটি এখানে ছিল। আলটিমেটলি জাস্ট পলিটিক্যাল রিজন এটাকে শাটডাউন করা হয় 1998-এ। ওকে, 50 থেকে প্রাইভেট সেক্টরে স্টিল মিল শুরু হয়, রোলিং মিল প্রথম শুরু করে বিএসআরএম, এরা প্রথমে একটা রোলিং মিল দেয় 1952-তে, পরবর্তী পর্যায়ে তারা স্টিল মেল্টিং প্ল্যান্ট তৈরি করে, যেটা মেঘনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। বিএসআরএম বলতে যেটা ছিল সেটা রোলিং মিল ছিল, তার পাশে একটা স্টিল তৈরি করার জন্য মেল্টিং প্ল্যান্ট করে মেঘনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস 1996-এ, এবং তারা ইন্ডাকশন ফার্নেস নিয়ে আসে বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়াতে দেখে ইন্ডাকশন ফার্নেসে মেল করে, তো তারা এই ইন্ডাকশন ফার্নেস টেকনোলজি বাংলাদেশে প্রথম আনে হলো বিএসআরএম।
এবং পরবর্তী পর্যায়ে 2008-এ আরেকটা বিরাট বড় স্টিল মিল মেল্টিং প্ল্যান্ট করে। 2015-তে আরো বড় একটা মেল্টিং প্ল্যান্ট তৈরি করে বিএসআরএম স্টিল মিলস, আর এটা ছিল বাংলাদেশ আয়রন বিভিন্ন নামে এটা করেছে। নাওডে এর প্রোডাকশন হলো 12 লক্ষ টন। পরবর্তী পর্যায়ে কবির স্টিল মিল মানে কেএসআরএম আছে, রহিম স্টিল মিল আছে, বন্দর স্টিল মিল আছে, এক্সেট্রা নানাবিধ মোটামুটি ছোট ছোট মিডিয়াম সাইজের স্টিল মিল তৈরি হয়। অল দিজ আর ইন্ডাস্ট্রিয়াল বেস। আরো নানাবিধ ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস আছে। আবুল খায়ের স্টিল মিল 2009 সালে প্রথম স্থাপন করে হলো ইন্ডাকশন ফার্নেস বেস স্টিল মেকিং প্রসেস, এবং 2015-তে তারা এটা প্রোডাকশনে যায় এবং তাদের স্টিল প্রোডাকশন 12,000 টনের কাছাকাছি। নাওডে জিপিএস ইস্পাত আরেকটা স্টিল ইন্ডাকশন ফার্নেস এনেছে 2020 সাল, কারণ গত বছরই তারা তাদের প্রোডাকশন শুরু করেছে, এবং তারা মূলত 10 মিলিয়ন টন 1 মিলিয়ন টন মানে 10 লাখ টন তাদের এক্সপেক্টেড ক্যাপাসিটি। ইন্ডাকশন ইলেকট্রিক আর্ক, ইন্ডাকশন এটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস। তো বাংলাদেশের দুইটা ইলেকট্রিক আর্ক ফার্নেস বেস সিস্টেম আছে, একটা আবুল খায়ের আর একটা হলো জিপিএস ইস্পাত, আর বাকি সবই হলো ইন্ডাকশন ফার্নেস। ওকে, স্টিল মেকিং সিনারিও যদি চিন্তা করি, এখনকার অবস্থা যদি ধরি 2018 সালের পর্যন্ত হিসাব আছে, স্টিল প্রোডাকশন করা হতো 7 মিলিয়ন টন বাংলাদেশের পুরো ক্যাপাসিটি, এবং এই 7 বা 7.5 যেটাই বলি, এটার মার্কেট শেয়ার যদি খেয়াল করি, বিএসআরএম করে হলো 20%, 1.5 মিলিয়ন, আবুল খায়ের করে 1.4, অ্যারাউন্ড 19%, কেএসআরএম আছে, জিপিএস ইস্পাত আছে, যদিও ওদের 1 মিলিয়ন টন ক্যাপাসিটি, কিন্তু পুরাটা এখনো করতে পারে নাই। রহিম স্টিল কিছুটা আছে, আরএসআরএম আছে, এক্সেট্রা আদার 40-41%. So this is about approximate market scenario in 2020. Process steel making আমি আর 5 মিনিটে শেষ করব, ভেরি কুইকলি। ওকে, আমাদের সবগুলো হলো স্ক্র্যাপ বেসড, এবং স্ক্র্যাপ বেসড এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে মেল করে কেউ, তারপরে সেকেন্ডারি রিফাইনিং করে এলআরএফ, যে ল্যাডেল রিফাইনিং যেটা বলে সেটা ল্যাডেল রিফাইনিং এলআরএফ, এবং কন্টিনিউয়াস কাস্টিং করে বিলেট তৈরি করে। আবার মেজরিটি যারা আছে স্ক্র্যাপ থেকে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে মেল করে, কোনো এলআরএফ ইউজ করে না, এবং তারা কন্টিনিউয়াস কাস্টিং করে। সামটাইমস ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে মেল করে পেন্সিল ইনগট তৈরি করে, জাস্ট ঢেলে দেয় ছোট ছোট পেন্সিল টাইপের, ক্রস সেকশন অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 100 মিলিমিটার। স্ক্র্যাপ থেকে ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে মেল করলো চ্যানেল ইনগট, এটা আরো ওয়ার্স্ট, সেটা হলো বালুর মধ্যে এরকম করে একটা গর্তের মতো করে, লম্বা একটা গর্তের মতো করে, এবং সেখানে ঢেলে দেয়। সো দিস ইজ কল্ড চ্যানেল ইনগট। এন্ড অ্যানাদার ওয়ান যেটা বলেছি লাস্টে, স্ক্র্যাপ থেকে ইন্ডাকশন আর্ক ফার্নেসে মেল করে এলআরএফ এ করতেই হয়, বিকজ যেহেতু এরা এখানে কমপ্লিট মেল্টিং রিফাইনিং করে না, সো এলআরএফ ইজ নেসেসারি, এবং এদিকে কন্টিনিউয়াস কাস্টিং করে বিলেট ফর্ম করে। সো ওভারঅল যদি আমি হিসাব করি, কম্পেয়ার করি, তাহলে নাম্বার 1 প্রসেস আর নাম্বার 5 প্রসেস বেসিক্যালি নো ডিফারেন্ট। ঠিক আছে, তুমি ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসের আমরা অনেক অসুবিধার কথা বলবো ফিউচারে, কিন্তু যেহেতু তুমি এলআরএফ করছো, এটাকে জাস্ট মেল্টিং ফার্নেস হিসেবে যদি ট্রিট করো, তাহলে পরে প্রোডাক্ট যেটা ফর্ম করছে সেম। অন দ্য আদার হ্যান্ড, ইলেকট্রিক আর্ক ফার্নেস সে নিজেই রিফাইনিং করতে পারে, যেহেতু আমরা রিফাইনিং করি না, সুতরাং বেসিক্যালি এটা ইন্ডাস্ট্রিয়াল আর্ক ফার্নেসের মতো একটা মেল্টিং ভেসেল মাত্র। সো একটা মেল্টিং করে এলআরএফ এ রিফাইনিং করছে, সো প্রোডাক্ট দুইটা সেম। কিন্তু এই বাকি যে তিনটা কথা বলা হলো, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল আর্ক ফার্নেস করে নো এলআরএফ, এদের কোয়ালিটির সম্পর্কে অবভিয়াসলি ইউ হ্যাভ টু রেইজ কনসার্ন। ঠিক আছে, বিকজ রিফাইনিং এখানে হয় না বললেই চলে, সো এদের কোয়ালিটি আনএক্সেপ্টেবল এক কথায় যদি আমরা বলি। সো ইন্ডাস্ট্রিয়াল আর্ক রুটে 65% আমাদের দেশে, ইলেকট্রিক আর্ক ফার্নেস 35%, এবং র মেটেরিয়াল স্ক্র্যাপ, স্পঞ্জ আয়রন, পিগ আয়রন, এক্সেট্রা ফেরোঅ্যালয় আছে। আমাদের স্ক্র্যাপ ডিমান্ডের কথা এখানে বাড়তেই আছে, যেহেতু আমরা স্ক্র্যাপ ইউজ করি, মূলত বিভিন্ন ধরনের স্ক্র্যাপ আছে, এটা জাস্ট দেখলে বুঝবে, এটা নিয়ে আলাপ না করি। আমাদের দেশে অন্যান্য দেশে স্টিল প্রোডাকশন কমে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে স্টিল প্রোডাকশন গ্রো করছে, 15% রেটে এটা গ্রো হচ্ছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, যার কারণে স্টিল ইন্ডাস্ট্রি এখনো বুমিং আমাদের দেশে। তো আমরা অনলি অ্যারাউন্ড 45 কেজি স্টিল ইউজ করি, অনেক অনেক লো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। যেমন চায়না ইউজ করে 1270 কেজি পার ক্যাপিটা। ঠিক আছে, তো সেখানে 45 কেজি, অনেক অ্যারাউন্ড 50 কেজি 22 সালে আমরা প্রেডিক্ট করতেছি। সো আমরা এখনো অনেক কম স্টিল ইউজ করি, এবং সাধারণত বলে যে দেশ বেশি স্টিল ইউজ করে তারা বেশি উন্নত। ওকে, সেটা একটা কথা আছে। তো কনজাম্পশন গ্র্যাজুয়ালি কিভাবে বাড়ছে সেটা এখানে
58 বলো 58 আছে 50 আচ্ছা 950 50 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ক্লাস আছে তো। আচ্ছা ওখানে এখানে আর কিছু, হ্যাঁ বুঝতে পারছি, এটা নিয়ে আর কিছু বলতেছি না, তোমরা দেখে নিতে হবে অবজেক্টিভগুলো কি, আমরা পরে হয়তো দেখবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা স্টপ শেয়ার করি, এন্ড করি।